এবারের এসএলএসটি 2025 অর্থাৎ সেকেন্ড এসএলএসটি 2025-এর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পগুলো। যারা এবার এসএলএসটি কোয়ালিফাই করবে অর্থাৎ রেজাল্ট কিন্তু এই সপ্তাহের মধ্যে চলে আসছে, অর্থাৎ আগামী শুক্রবার। আজ আমি যে সময় এই ভিডিওটি বানাচ্ছি সেটা হচ্ছে বৃহস্পতিবার। তোমাদের কাছে আশা করি আজকে ডেটে পৌঁছাবে এবং শুক্রবার রেজাল্ট আসবে। এর মধ্যে যারা দেখবে অথবা যারা পরেও দেখবে ভিডিওটি, তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ তোমরা যারা ইন্টারভিউতে ডাক পাবে এবং ইন্টারভিউ দিতে যাবে তাদের জন্য কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রদত্ত যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেটা কিন্তু তোমাদের জন্য খুব বিশেষ গুরুত্বপূর্ণ। এবং সেই সমস্ত প্রকল্পগুলো যেগুলো শিক্ষা সম্পর্কিত এবং শিক্ষা ব্যবস্থার মধ্যে অন্তর্গত রয়েছে, যেটা ছাত্র ছাত্রীদের কিন্তু সার্বিকভাবে সাহায্য করছে, এইরকম বেশ কিছু শিক্ষা প্রকল্প রয়েছে যেগুলো কিন্তু পশ্চিমবঙ্গ সরকার আমাদের শিক্ষার জন্য অনুদান দিয়ে থাকে বা এককালীন অর্থ দিয়ে থাকে এবং মাসিক অর্থ দিয়ে থাকে। তো এই সমস্ত প্রকল্পগুলো তোমার সম্পর্কে তোমাকে বেশ ভালো করে না হলেও অন্তত বেসিক কিছু কিছু জিনিস জানতে হবে, যাতে ইন্টারভিউ বোর্ড থেকে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে বলুন তো এই প্রকল্পটা কী বা কবে এসছে, তো আপনি যাতে বলতে পারেন এবং সমস্ত বিষয় সম্পর্কে আপনাকে জেনে রাখতে হবে। এই জন্য আমাদের ছাত্রছাত্রীদের অনুরোধে কিন্তু আমরা আজকের এই টপিক নিয়ে ডিসকাস করছি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্প। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বৈঠকি এডুকেশন ইনস্টিটিউশন। এবার আমরা শুরু করব আমাদের মেইন ক্লাসে যাব। সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা টোটাল পশ্চিমবঙ্গ সরকার সমস্ত প্রকল্প নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ অবধি কন্টিনিউ করো, তোমাদের কাছে সমস্ত বিষয় কিন্তু অলরেডি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো, আজকের টপিক পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ শিক্ষা বিষয়ক সরকারি প্রকল্পসমূহ, যেটা কিন্তু তোমার এবার এসএলএসটি পরীক্ষার ইন্টারভিউতে কিন্তু প্রচণ্ড রকম কাজে আসতে চলেছে। ধরে নাও এখান থেকে তোমাকে একটা প্রশ্ন ইন্টারভিউ বোর্ড করতেই পারে, ঠিক আছে? তো অবশ্যই তোমাকে কিন্তু এই প্রকল্প সম্পর্কে জানতে হবে। প্রথমেই রয়েছে আমাদের কন্যাশ্রী প্রকল্প, খুব বিখ্যাত এবং খুব ইম্পর্টেন্ট একটি প্রকল্প। এই প্রকল্প কিন্তু আমাদের ইউনেস্কো থেকে একটা পুরস্কারও নিয়ে এসছে, ঠিক আছে? তাহলে চলো দেখা যাক এই প্রকল্পের উদ্দেশ্য কী। উদ্দেশ্য হচ্ছে অল্প বয়সী মেয়েদের বিদ্যালয়ে ধরে রাখা, শিশু বিবাহ রোধ করা এবং উচ্চশিক্ষায় উৎসাহ দেওয়া, যাতে 18 বছর বয়সের নিচের কোনো মেয়েদের বিয়ে না হয়ে যায়, পড়াশোনা থেকে ছুট না হয়ে যায়, এই জন্য এই প্রকল্পটি নেওয়া হয়েছে। এই জন্য কিন্তু বিয়ের পর এককালীন একটা অর্থ দেওয়া হয় এই প্রকল্পের আওতায়। বিস্তারিত দেখো কি বলা হচ্ছে, এটা হচ্ছে মেইন বিস্তারিত বিষয়, যেটা তোমাকে বলতে হবে। এই পয়েন্টটা অবশ্যই মনে রাখবে। এবং দেখো এখানে বলছে শ্রেণী 8 থেকে 12 পর্যন্ত পড়ুয়াদের জন্য বার্ষিক ভাতা দেওয়া হয় 1000 টাকা করে K1-এর মাধ্যমে, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে 18 বছর পূর্ণ হলে ও পড়াশোনা চালিয়ে গেলে এককালীন 25,000 টাকাও কিন্তু দেওয়া হয় এই কন্যাশ্রী প্রকল্পের আওতায়। এবার দেখো নেক্সট কি বলছে, এর ইতিবাচক দিকগুলো কী কী রয়েছে। মেয়েদের বিদ্যালয়ে ধরে রাখার হার বেড়েছে, শিশু বিবাহ কমেছে এবং নারী শিক্ষার গুরুত্ব কিন্তু বেড়েছে, ঠিক আছে? তাহলে কন্যাশ্রী প্রকল্পের যে গুরুত্ব সে বিষয়টাও কিন্তু রয়েছে। দেখো সুবিধা কি, আর্থিক সহায়তা পায় মেয়েরা এবং আত্মনির্ভর আত্মসম্মান বৃদ্ধি ঘটে। ওকে। অসুবিধা দেখো, অসুবিধা হচ্ছে অনেক জেলায় আবেদন প্রক্রিয়া ধীর এবং ডিজিটাল ফর্ম পূরণে কিন্তু অসুবিধা, ঠিক আছে? মানে যেহেতু তোমার বিভিন্ন জেলায় আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগে এবং ডিজিটাল যে ফর্মটা রয়েছে সেটা পূরণে কিন্তু গ্রামীণ অঞ্চলে একটুখানি অসুবিধা হয়। পরবর্তী পয়েন্ট দেখো, সবুজ সাথী প্রকল্প। তাহলে দেখো সবুজ সাথী প্রকল্প কি বলা হচ্ছে এই প্রকল্পে। এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে বিদ্যালয়ে আসা যাওয়া সহজ করা এবং উপস্থিতি বাড়ানোর জন্য কিন্তু এই প্রকল্পটি আনা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে। বিস্তারিত বিষয় দেখো, নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল ছাত্রছাত্রীদের সরকারি বিনামূল্যে কিন্তু সাইকেল প্রদান করে থাকে, ঠিক আছে? তোমরা সকলেই যারা ক্লাস 9, 10, 11, 12 পড়ছো সকলেই কিন্তু তোমার কোন শ্রেণী অবধি, অবশ্যই নবম থেকে দ্বাদশ শ্রেণী অবধি একটা সাইকেল প্রদান করা হয়ে থাকে। এই প্রকল্পটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2015 সালে চালু করেছেন, খুব গুরুত্বপূর্ণ, 2015 সালে, বিষয়টি মনে রাখবে। এটি প্রধানত শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং বিশেষ করে গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীদের জন্য যাতায়াতের সমস্যা দূর করার জন্য কিন্তু একটা উদ্যোগ, এবং পশ্চিমবঙ্গের এই যে উদ্যোগ এটাকে আমরা সাধুবাদ জানাই, ঠিক আছে? এর ইতিবাচক দিক কী রয়েছে দেখো, বিদ্যালয়ে উপস্থিতি ও সমনিষ্ঠা বৃদ্ধি এবং বিশেষ করে গ্রামীণ অঞ্চলে পড়াশোনা আগ্রহ বৃদ্ধি। এই সমস্ত বিষয় তোমাকে 4 থেকে 5টা পয়েন্ট বললেই হবে। যদি প্রশ্ন করে যে আপনি সবুজ সাথী প্রকল্প সম্পর্কে কী জানেন, তাহলে তুমি 4-5টি বিষয় কিন্তু বললে হবে।
সুবিধা কি দেখো, দূরে বিদ্যালয়ে পৌঁছানো সহজ হয় এবং স্বাস্থ্য ও পরিবেশের পক্ষে এটা কিন্তু একটা ইতিবাচক দিক রাখে। আর অসুবিধা হচ্ছে সাইকেল রক্ষণাবেক্ষণের সমস্যা হয় স্টুডেন্টদের, ঠিক আছে, এবং কিছু এলাকায় সরবরাহ দেরি হয়, এটা তো টেকনিক্যাল ইস্যু, সেটা বিষয় একেবারে আলাদা। চলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এই প্রকল্পের মূল উদ্দেশ্য কি, ঠিক আছে, তোমাকে 4টে পয়েন্ট বলতে হবে, সেখান থেকে তুমি এই পয়েন্টগুলো খুব গুরুত্বপূর্ণ রয়েছে, তুমি বলতে পারো যে প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষায় অংশগ্রহণ বৃদ্ধি করা, যাতায়াত সহজ করা, মেয়েদের ক্ষমতায়ন এবং পরিবেশ সচেতনতা, ঠিক আছে। তাহলে এই 4টি বিষয় তুমি যদি বলতে পারো তাহলে মোটামুটি তোমার হবে, ঠিক আছে। প্রকল্পের নাম কি? প্রকল্পের নাম হলো সবুজ সাথী, যেটা পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এসেছিল কত সালে? অবশ্যই তোমাকে মনে রাখতে হবে, পশ্চিমবঙ্গ সরকার এটা নিয়ে এসেছিল 2015 সালে, দেখো 2015 সালে, ঠিক আছে। তো এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, তোমাকে মনে রাখতে হবে। ওকে, চলো দেখো পরবর্তী প্রকল্প কি রয়েছে, শিক্ষাশ্রী প্রকল্প। এই শিক্ষাশ্রী প্রকল্প খুব গুরুত্বপূর্ণ। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে এসসি এসটি ও দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী ও অর্থনৈতিক সহায়তা প্রদান করা। ওকে, বিষয়টা ক্লিয়ার হলো যে দরিদ্র যে সমস্ত শিক্ষার্থী রয়েছে তাদের শিক্ষা সামগ্রী প্রদান করা, যেমন তোমার বই রয়েছে, ব্যাগ রয়েছে এবং বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়াল, জুতো থেকে শুরু করে সমস্ত কিছু। ইতিবাচক দিক, সামাজিক বৈষম্য হ্রাস এবং পড়াশোনার জন্য প্রয়োজনীয় সহায়তা বৃদ্ধি। চলো ফটাফট দেখে নিই আমরা আর কোন কোন বিষয় রয়েছে। এর সুবিধা কি? বই, খাতা, স্কুল ব্যাগ সমস্ত কিছুর প্রাপ্তি হয় এবং আর্থিক দুরবস্থার মধ্যেও পড়াশোনা চালানো সম্ভব হয়। অসুবিধা, অনেক সময় বিদ্যালয়ে সামগ্রী বিলম্বে আসে, সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু এর একটা ভালো সুবিধা রয়েছে। এবার আসছে সবচাইতে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে মধ্যাহ্ন ভোজন প্রকল্প, যেটাকে আমরা স্কুলের মিড ডে মিল প্রকল্প নামে জানি। দেখো এখানে মিড ডে মিল প্রকল্পের একটা লোগো দেওয়া রয়েছে, সবাই এই লোগোটার সঙ্গে সুপরিচিত। তাহলে মধ্যাহ্ন ভোজন দেখো, 1995 সালে ভারত সরকার প্রথমবার ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশনাল সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন নামে একটি প্রকল্প চালু করে, খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। অন্তত এই মধ্যাহ্ন ভোজন প্রকল্প সম্পর্কে তোমরা সকলেই কিন্তু একটু ভালো করে জেনে যাবে, ঠিক আছে। তাহলে 1995 সালে ভারত সরকারের যে প্রথমবার প্রকল্পটি আছে সেটার নাম কি? ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশনাল সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন, অর্থাৎ এনএসপি নামের এই প্রকল্পটি কিন্তু চালু হয়েছিল। ওকে, এটা কিন্তু তোমাদের ভালো করে মনে রাখতে হবে। পশ্চিমবঙ্গে এই প্রকল্পটি চালু হয় কত সালে? 2002 সালে। তাহলে সেন্ট্রালে চালু হয়েছিল 1995 সালে এবং পশ্চিমবঙ্গে এটা চালু হয়েছিল 2002 সালে, অবশ্যই ভালো করে মনে রাখবে। 2021 সালে এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে কি? পিএম পোষণ, খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে 2021 সালে কিন্তু এই মধ্যাহ্ন ভোজন অর্থাৎ মিড ডে মিল প্রোগ্রামের নাম চেঞ্জ করে রাখা হয়েছে পিএম পোষণ, অর্থাৎ প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ। এই যে ফুল ফর্মটাও কিন্তু আমাকে জানতে হবে, ঠিক আছে। চলো, খুব গুরুত্বপূর্ণ এই যে বিষয়গুলো রয়েছে, এটা কিন্তু মোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রধান উদ্দেশ্য কি? বিদ্যালয়ের উপস্থিতি বৃদ্ধি করা, অবশ্যই তোমরা সকলে জানো। পুষ্টির ঘাটতি দূর করা, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটা যেন এই পয়েন্ট একেবারে যাতে না ছোটে, বা এই পয়েন্টটাও যাতে না ছোটে, তোমাকে এই বিষয়গুলো প্রত্যেকটা কিন্তু বলতে হবে। শিক্ষায় আগ্রহ বৃদ্ধি করা এবং সামাজিক সমতাকে বজায় রাখা, ঠিক আছে। তো এতগুলো উদ্দেশ্য রয়েছে মিড ডে মিল প্রকল্পের জন্য, এবং কে নিয়ে এসছে, কোথা থেকে নিয়ে এসছে, সে বিষয়টা তোমরা ক্লিয়ার হয়েছে। সুবিধা কী রয়েছে দেখো, শিক্ষার্থীর বিনামূল্যে পুষ্টিকর খাবার পায় এবং দরিদ্র পরিবারের আর্থিক বোঝা কমে, যেহেতু খাবার একটা দুশ্চিন্তা থাকে, যে কারণে পড়াশোনা করতে পারে না তারা, চাইল্ড লেবারের সঙ্গে যুক্ত হয়ে পড়ে, সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টা হওয়ার ফলে স্কুল ছুট কমেছে এবং শিক্ষার্থীরা বিদ্যালয়ে কন্টিনিউ যেতে পারে, তাদের খাওয়ার যে চিন্তা সেটা দূর হচ্ছে। এবং খাবারের গুণমান কখনো কখনো মানহীন হয়, সেটা সকলে যেন মিড ডে মিল নিয়ে নানা রকম প্রশ্ন আসে, নানা রকম অভিযোগ চলে আসে, কিন্তু এই মানহীন নিয়ে কখনো কখনো শিশু মৃত্যুর ঘটনা আমরা পেয়ে থাকি, এবং রান্নাঘর ও স্বাস্থ্যবিধি সামঞ্জস্যযুক্ত, ঠিক আছে, সমস্যাযুক্ত, সরি, এটা সমস্যাযুক্ত। ওকে, তো এই সমস্যাযুক্ত এই কিছু কিছু প্রবলেম রয়েছে, বাট প্রবলেমটা থেকে তোমাকে সুবিধাগুলো বেশি জানা দরকার। বিশেষ বৈশিষ্ট্য দেখো, প্রতিদিন গরম রান্না করা খাবার সরবরাহ করা হয়, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে রান্নার জন্য স্থানীয় কৃষিজ পণ্য ব্যবহার করা হয়, খুবই গুরুত্বপূর্ণ, সকলে জানো। মেয়েদের ও এসসি এসটি সম্প্রদায়ের রান্না কর্মীদের অগ্রাধিকার দেওয়া হয়, ঠিক আছে। রান্নার জন্য মেয়েদের, মানে অর্থাৎ মহিলাদের এবং এসসি এসটি কর্মীদের কিন্তু বেশিভাবেই এটাকে অগ্রাধিকার দেওয়া হয়। স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার উপর জোর দেওয়া হয়। তারপরে দেখো প্রকল্পের উপকারিতা কী রয়েছে, তোমার বিদ্যালয়ে উপস্থিতির হার বেড়েছে, শিশুদের পুষ্টির মান উন্নত হয়েছে, সামাজিক সংহতি বৃদ্ধি পেয়েছে এবং শিশু শ্রম ও বিদ্যালয়ের আগের ত্যাগের হার কমেছে, ঠিক আছে। তো এতগুলো বিষয় রয়েছে এই মিড ডে মিল প্রকল্পে, অবশ্যই সেক্ষেত্রে তোমাকে কিন্তু এই যে প্রথম পেজটা আমি এখানে দিয়েছি, এই যে বিষয়টা, এটা তোমাকে কিন্তু জানতে হবে, ঠিক আছে। এই বিষয়টা তোমাকে জানতে হবে যে 1995 সাল, পশ্চিমবঙ্গে এসছে 2002 সালে, নাম পিএম পোষণ রাখা হয়েছে, যার প্রধান অর্থ হচ্ছে প্রধান মন্ত্রী পোষণ শক্তি নির্মাণ,
ঠিক আছে, এই বিষয়গুলো তোমাকে জানতে হবে এবং 2021 সালে কিন্তু এর নামটাকে পরিবর্তন করা হয়েছে। ওকে, ক্লিয়ার হয়েছে আশা করি। চলো নেক্সট যাই। নেক্সট হচ্ছে আমাদের শিক্ষা শক্তি মিশন। এর উদ্দেশ্য কি? বিদ্যালয়ের গুণগত মান বৃদ্ধি, বিদ্যালয়ের গুণগত মান বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন। ঠিক আছে, তাহলে কি বোঝা গেল? শিক্ষা শক্তি যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু এর মেন উদ্দেশ্য হচ্ছে বিদ্যালয়ের গুণগত মান বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিক্ষার উন্নয়ন। ঠিক আছে, এই বিষয়টা তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। ইতিবাচক দিক দেখো, শিক্ষক প্রশিক্ষণ ও ডিজিটাল লার্নিং উন্নত হয়েছে এবং পরীক্ষার ফল ও শেখার মান বৃদ্ধি পেয়েছে। হুম, দেখো এখানে তোমাদের লোগোটা রয়েছে টুয়ার্ডস এ নিউ ডন। ওকে, তো সেক্ষেত্রে তোমাদের এই বিষয়টা একটু ভালো করে জানতে হবে যে শিক্ষা শক্তি মিশন কি। প্রশ্ন আসতে পারে যে বলুন তো শিক্ষা শক্তি মিশন বা পশ্চিমবঙ্গ সরকার অন্তর্গত শিক্ষা সম্পর্কিত একটি প্রকল্পের নাম বলুন। শিক্ষা শক্তি মিশন প্রকল্প, ঠিক আছে। সুবিধা কি? স্মার্ট ক্লাস, ইলেশন ইত্যাদির মাধ্যমে শেখার আগ্রহ ব্যবহার হয়েছে, অর্থাৎ আইসিটি যেটাকে বলি আমরা, এই আইসিটির প্রয়োগ কিন্তু এই তোমার শিক্ষা শক্তি মিশনে বেশিভাবে প্রয়োগ ঘটেছে। এই আইসিটির ফুল ফর্ম তোমরা সকলে জানো, ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ টেকনোলজি ব্যবহার হচ্ছে বিদ্যালয়ের মাধ্যমে। ঠিক আছে, কিছু বিদ্যালয়ে পর্যাপ্ত অবকাঠামো নেই, সেটা সকলে জানো। এখন বর্তমানে সরকারের সরকার যে সমস্ত সরকারি মানে বিদ্যালয়গুলো রয়েছে সেখানে পরিকাঠামোর যথেষ্ট অভাব রয়েছে। আরও একটা গুরুত্বপূর্ণ বুক ব্যাংক ও ইউনিফর্ম প্রকল্প, বই প্রদান, বিনামূল্যে বই প্রদান এবং স্কুলের যে স্কুল ড্রেস যেটাকে আমরা বলি সেই ড্রেস প্রদান করা হয়। উদ্দেশ্য অর্থনৈতিকভাবে দুর্বল শিক্ষার্থীদের বিনামূল্যে বই ও পোশাক প্রদান করা হয়। ঠিক আছে, এগুলো একটা প্রকল্প, এগুলো অবশ্যই তোমাদের কিন্তু মনে রাখতে হবে। ইতিবাচক দিক দেখো, শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য কমেছে এবং বিদ্যালয়ের উপস্থিতির হার বেড়েছে। আর্থিক সাশ্রয় হয় এবং পোশাকের কারণে ঐক্যবদ্ধ বৃদ্ধি পায়। এটা হলো সুবিধা এবং অসুবিধা। কাপড় বা বই সরবরাহে বিলম্ব ঘটে, এটা তো টেকনিক্যাল ইস্যু, এটা তো আলাদা ব্যাপার। ঠিক আছে, চলো পরবর্তী প্রকল্প দেখো, তরুণ শক্তি প্রকল্প। এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের দক্ষতা ও কেরিয়ার গাইডেন্স প্রদান। খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই যে তরুণ শক্তি প্রকল্প রয়েছে, এই যে দেখো প্রকল্পের লোগো, তরুণের স্বপ্ন প্রকল্প, এখানে এই বিষয়টি রয়েছে যে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের দক্ষতা ও কেরিয়ার গাইডেন্সের বিষয়টা প্রদান করা হয়। প্রকল্পটি 2022 সালে চালু হয়েছে। খুব গুরুত্বপূর্ণ, প্রকল্পটি চালু হয়েছে কিন্তু 2022 সালে। ওকে, চলো 2025 সালের জুলাই মাসের সংবাদ অনুযায়ী একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের এই প্রকল্পের অধীনে 10,000 টাকার অর্থ সহায়তা দেওয়া হবে। শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষা ও অনলাইন শ্রবণ পড়াশোনার সুযোগ দেওয়া হবে এবং স্মার্টফোন, ট্যাবলেট বা পিসি কিনে শিক্ষার্থীদের সমৃদ্ধ পরিবেশ তৈরি করতে হবে। ঠিক আছে, তোমরা এই প্রকল্প সকলে জানো যে এককালীন 10,000 টাকার যে অর্থ দেওয়া হয় ট্যাব কেনার জন্য। ঠিক আছে, তো এই যে প্রকল্প, এই প্রকল্পটির নাম কিন্তু তরুণ শক্তি প্রকল্প। এই প্রকল্পটির উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে তোমার উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের দক্ষতা ও কেরিয়ার গাইডেন্সের জন্য এবং এবং আরও একটা হচ্ছে দেখো এইটা, যদি বলে যে আপনার তরুণ শক্তি প্রকল্পর উদ্দেশ্যটা কি, তাহলে বলবেন যে শিক্ষার্থীদের যেটা ডিজিটাল শিক্ষা ও অনলাইন শ্রবণ ও পড়াশোনার সুযোগ বৃদ্ধি করা এবং স্মার্টফোন ও ট্যাবলেট বা পিসি কিনে শিক্ষার্থীদের পড়ার যে পরিবেশ সেটাকে সমৃদ্ধ করা এবং ডিজিটাল টেকনোলজি সম্পর্কে তাদের অবহিত করানো। ওকে, চলো নেক্সট দেখো, উৎকর্ষ বাংলা। এইটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রজেক্ট পশ্চিমবঙ্গ সরকারের। উদ্দেশ্য কি বলছে? শিক্ষার্থীদের স্কিল ট্রেনিং দিয়ে কর্মসংস্থানের যোগ্য করে তোলা। স্কিল ট্রেনিং, বিভিন্ন রকম স্কিল হয়, যেমন সেলাই বলো, কম্পিউটার বলো, বা তোমার বিভিন্ন রকম যে স্কিলগুলো হয় সেই স্কিলগুলোকে ট্রেনিং দিয়ে তোমার কিন্তু কর্মসংস্থান করা হয়। বিভিন্ন কম্পিউটার সেন্টারগুলো বলো, তোমার এলাকায় বিভিন্ন যে সমস্ত কম্পিউটার সেন্টার রয়েছে, তো এই সমস্ত কম্পিউটার সেন্টারের মাধ্যমে তোমাকে এই উৎকর্ষ বাংলা প্রজেক্টের আন্ডারে বিভিন্ন রকমভাবে, বিশেষ করে সেলাইয়ের মেয়েদেরকে বা ছেলেদেরকে সেলাইয়ের ট্রেনিং দেওয়া হয়। ঠিক আছে, তো এই ট্রেনিংয়ের মাধ্যমে কী হয়, তাদের কর্মসংস্থান যোগ্য করে গড়ে তোলা হয়। ঠিক আছে, ইতিবাচক দিক কি? যুবকদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং বেকারত্ব হ্রাসের সাহায্য। ওকে, চলো নেক্সট। এই যে প্রকল্প, এর সুবিধা কি? বিনামূল্যে প্রশিক্ষণ ও সার্টিফিকেট প্রদান করা হয় যেটা পরবর্তীতে কাজে লাগে এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং ট্রেনিংয়ের শেষে সবসময় কিন্তু চাকরি মেলে না, সেক্ষেত্রে নিজেকেই তার ব্যবস্থা করে নিতে হয়। চাকরি সবসময় কিন্তু ট্রেনিং শেষে পাওয়া যায় না, সেটা তো আলাদা বিষয়। তারপর রয়েছে প্রচেষ্টা প্রকল্প। দেখো প্রচেষ্টা প্রকল্পের লোগো এখানে রয়েছে। কি বলছে এখানে? অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির সহায়তা করা যাতে তাদের সন্তানের শিক্ষা ব্যাহত না হয়। ওকে,
প্রত্যেকটা প্রকল্পই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমাদের কিন্তু প্রকল্পগুলোকে ভালো করে মনে রাখতে হবে। যারা এই ভিডিওটি দেখছো তারা দেখার পরে প্রয়োজনে আরও ভালো করে রিসার্চ করে পড়ো, প্রত্যেকটা ইনফরমেশন তোমরা লিখে নাও বা নিজের মনের মধ্যে নাও, মুখস্থ করার চেষ্টা করবে না, এবং লিখে লিখে প্র্যাকটিস করে করো। অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই সেটা নিজের মাথার মধ্যে ইনপুট করবে, ঠিক আছে, একেবারেই যাতে ভুলে না যাও। ওকে, এবং একটার সঙ্গে আরেকটা গুলিয়ে ফেলবে না। ইতিবাচক দিক, শিক্ষার ধারাবাহিকতা বজায় থাকে এই প্রকল্পের মাধ্যমে। দেখো সুবিধা কি, আর্থিক অনুদান পেয়ে পরিবারগুলো শিক্ষার্থীদের স্কুলে রাখছে, এবং সাময়িক প্রকল্প হলো দীর্ঘমেয়াদী প্রভাব সীমিত। ঠিক আছে, এটা একটা সাময়িক প্রভাব, যার কারণে দীর্ঘমেয়াদী যে প্রভাব রয়েছে সেটা কিন্তু সীমিত। তারপরে দেখো সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থার ইতিবাচক প্রভাব। এই যে যে সমস্ত প্রকল্পগুলো আমরা দেখলাম, এই যে প্রকল্পগুলোর সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থার উপরে কতটা প্রভাব পড়ছে, এই প্রশ্নটাও করতে পারে যে পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে এই প্রকল্পগুলোর সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থায় কতটা মানে প্রভাব ফেলছে, এই বিষয়ে আপনি কি জানেন বা কি বলবেন? তখন তুমি বলবে যে বিদ্যালয়ের ভর্তি এবং উপস্থিতি বৃদ্ধি, অর্থাৎ স্কুল ছুটের হার যেমন কমেছে তেমন ভর্তির হার বেড়েছে, এবং ছেলেপিলের উপস্থিতির হারটাও কিন্তু বৃদ্ধি পেয়েছে এই সমস্ত প্রকল্পগুলোর মাধ্যমে। ওকে, মেয়েদের শিক্ষার অংশগ্রহণ বেড়েছে, অবশ্যই বাড়বে, কারণ মেয়েদের এককালীন টাকা দেওয়া হয়, মাসিক টাকা দেওয়া হয়, তো এই সমস্ত কারণে মেয়েদের শিক্ষার হার বেড়েছে এবং তারা শিখতে আগ্রহী হয়েছে। এছাড়াও তোমার বিভিন্ন প্রকল্প যেমন সবুজ সাথী প্রকল্প রয়েছে, তো এই প্রকল্পগুলো কিন্তু রয়েছে। ডিজিটাল শিক্ষা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বেড়েছে, সামাজিক ও আর্থিক বৈষম্য হ্রাস হয়েছে, এবং পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষা বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তো এতগুলো বিষয় রয়েছে। দেখো পরবর্তী বিষয়ে কি বলা হচ্ছে, শিক্ষার্থীদের সামগ্রিক সুবিধা ও অসুবিধা। দেখো অর্থনৈতিকভাবে রয়েছে, সামাজিকভাবে রয়েছে, শিক্ষাগতভাবে রয়েছে, মানসিকভাবে এতগুলো দিক রয়েছে। এই দিকগুলোর মধ্যে রয়েছে বিনামূল্যে শিক্ষা, বই ও ইউনিফর্ম, সাইকেল প্রদান করা হয়। অর্থনৈতিকভাবে যে এইটা সুবিধা যেমন রয়েছে, তেমন প্রকল্পটি বাস্তবায়নে খুব দেরি হয়। ওকে, সামাজিকভাবে মেয়েদের ক্ষমতায়ন বৈষম্য হ্রাস হয়, কিন্তু কিছু অঞ্চলে সচেতনতার এখনও অভাব রয়েছে, অর্থাৎ অভিভাবকদের মধ্যে কিন্তু এখনও অনেকটা সচেতনতার অভাব রয়েছে। শিক্ষাগতভাবে দেখো উপস্থিতি ও ফলাফলের উন্নতি ঘটেছে ঠিকই, কিন্তু শিক্ষক ঘাটতি ও অবকাঠামোর এখনও দুর্বলতা রয়েছে। ওকে, মানসিকভাবে আত্মবিশ্বাস ও উৎসাহ বৃদ্ধি ঘটেছে, কিন্তু অতিরিক্ত নির্ভরশীলতা তৈরি হয়েছে। এইটা অতিরিক্ত নির্ভরশীলতা তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার এখন পশ্চিমবঙ্গের মানুষকে এত প্রকল্প বা এত সুবিধা দিচ্ছে যে মানুষ এই অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছে সরকারের প্রতি, যার কারণে তাদের অন্যান্য যে মৌলিক চাহিদা রয়েছে সেটা ভুলে গিয়ে রাজনৈতিকভাবে লাফিয়ে পড়ছে। ঠিক আছে, যাই হোক, আমরা আজকে অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করলাম। তোমরা যদি কেউ জয়েন হতে চাও অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে এবং নিচে ফোন নাম্বার রয়েছে, সেখান থেকে যোগাযোগ করতে পারো। আর আরও একটা বিষয় বলে রাখি যে তোমরা অলরেডি কিন্তু ইন্টারভিউ প্রিপারেশন শুরু করে ফেলো, রেজাল্ট এই সপ্তাহেই চলে আসছে এবং আজকালকের মধ্যে চলে আসছে, অর্থাৎ আমরা জানি শুক্রবারের মধ্যে কিন্তু রেজাল্ট এসএলএসটির 11 এবং 12 রেজাল্ট আসছে। ঠিক আছে, যারা ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছ পশ্চিমবঙ্গের যে প্রান্ত থেকে যেখান থেকে আমাকে দেখছো, সকলকে অনেক অনেক শুভেচ্ছা। তুমি কোয়ালিফাই করেছে, আশা করি তোমার জন্য একটা সিট পশ্চিমবঙ্গ সরকার এবার তোমাকে দিক, তুমি তোমার যোগ্যতা দিয়ে সেটা ছিনিয়ে নাও। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি যদি ভালো লাগে, তোমার যদি ইনফরমেটিভ মনে হয়, তুমি যদি এর থেকে একটু মাত্র উপকৃত হয়ে থাকো, অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং কমেন্ট করবে, জানাবে কেমন লাগছে। যদি অন্য কোনো বিষয় নিয়ে ভিডিও বানাতে হয়, তোমাদের প্রয়োজন থাকে, তোমরা সেটাও বলবে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। ভালো থেকো, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।